অডিও বুক বাই বাণীধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজকে পড়ে শোনাব প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের লেখা আনন্দ বেদনার কাব্য। গল্পটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আজকের গল্প আনন্দ বেদনার কাব্য। বইটির নাম রিক্তশ্রী পৃথিবী। প্রচ্ছদে একটি মেয়ের মুখের ছবি। মেয়েটি কাঁদছে। তার মুখের পাশে একটি গ্লোব। একটি বিকট দর্শন নরকঙ্কাল গ্লোবটি বাঁ হাতে জড়িয়ে ধরে রেখেছে। কঙ্কালটির ডান হাতে একগুচ্ছ রজনীগন্ধা। যথেষ্ট জটিলতা। পৃথিবীর রিক্তশ্রী ফুটিয়ে তোলার আয়োজনে কোনো ত্রুটি নেই। এই ধরনের প্রচ্ছদচিত্রের বইগুলির পাতা সাধারণত উল্টানো হয় না। তবুও অভ্যাসবশে পাতা উল্টালাম এবং একসময় দেখি গ্রন্থকারের লেখা ভূমিকাটি পড়তে শুরু করেছি। শুরু না করলে বোধহয় ভালো ছিল। ভূমিকাটিতে খুব মন খারাপ করা একটি ব্যাপার আছে। আমার নিজে যথেষ্ট দুঃখ কষ্ট আছে। অন্যের দুঃখ কষ্ট আর ছুঁতে ইচ্ছে করে না। গ্রন্থকার লিখেছেন, দীর্ঘ 5 বছর পূর্বে রিক্তশ্রী পৃথিবীর পাণ্ডুলিপি প্রস্তুত করি। সেই সময় আমার অতি আদরের জ্যেষ্ঠ কন্যা মোসাম্মদ নুরুন্নাহার খানম বেনু উক্ত গ্রন্থের জন্য প্রচ্ছদ চিত্রটি অঙ্কন করে। অর্থাভাবে তখন গ্রন্থটি প্রকাশ করতে পারি নাই। আজ প্রকাশিত হইল, কিন্তু হায়, আমার বেনুমা দেখিতে পাইল না। বইটির দ্বিতীয় পৃষ্ঠায় প্রচ্ছদ শিল্পীর সামান্য কিছু পরিচয়ও আছে। সামনে লেখা, প্রচ্ছদ শিল্পী মোসাম্মদ নুরুন্নাহার খানম, 10ম শ্রেণী, বিজ্ঞান বিভাগ। মফস্বল থেকে প্রকাশিত বইটি হঠাৎ করে অসামান্য হয়ে উঠল আমার কাছে। এই বইটি ঘিরে দরিদ্র পরিবারের আশা আকাঙ্ক্ষার একটি ছবি চোখের সামনে দেখতে পেলাম। লম্বা বেনির 10ম শ্রেণীর কালো মতো রোগা একটি মেয়ে যেন গভীর ভালোবাসায় বাবার বইয়ের জন্য রাত জেগে প্রচ্ছদ আঁকছে। আঁকা হবার পর বাবাকে দেখালো সেটি। পৃথিবীর সব বাবাদের মতো এই বাবাও মেয়ের শিল্পকর্ম দেখে অভিভূত হয়ে গেলেন। রাতে সবাই খেতে বসেছে, দরিদ্র আয়োজন, কিন্তু সবার মুখ হাসি হাসি। বাবা বললেন, পাশ করলে আমার বেনুমাকে আমি আর্ট কলেজে দেব। বেনু বেচারি লজ্জায় মরে যায়। ভাত মাখতে মাখতে বলল, দূর ছাই, মোটেই ভালো হয়নি। বাবা রেগে বললেন, ভালো হয়নি মানে? আঁকুক দেখি কেউ এরকম একটা ছবি। বই অবশ্য বাবা প্রকাশ করতে পারলেন না। কে ছাপবে এরকম বই? দু একজন প্রকাশক বলেও ফেলল, এসব পদ্য বই আজকাল চলে রে ভাই। এসব জিনিস নিজের পয়সায় ছাপাতে হয়। টাকা জমান, জমিয়ে নিজেই ছাপান। প্রয়োজনীয় টাকা জোগাড় করতে বাবার দীর্ঘ 5 বছর লাগলো। হয়তো স্ত্রীর কানের দুলজোড়া বিক্রি করতে হলো। সে বছর ঈদে বাচ্চারা কেউ কাপড় কিনল না। তিনি খুঁজে পেতে সস্তার একটি প্রেস বের করলেন, যার বেশিরভাগ টাইপার ভাঙা। কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ প্রেসের মালিক সালাম সাহেব গ্রন্থকারের কবিতার একজন ভক্ত। গ্রন্থকার লিখেছেন, টাউন প্রেসের স্বত্বাধিকারী
জনাব আব্দুল সালাম সাহেব আমার এই গ্রন্থখানি প্রকাশের ব্যাপারে প্রভূত সাহায্য করেছিলেন। এই কাব্যানুরাগী বন্ধুবৎসল মানুষটির সহযোগিতা ব্যতীত এই গ্রন্থ আমাকে হাতে তুলিয়া দেওয়ার আমার সাধ্য অতীত ছিল। জনাব আব্দুল সালাম সাহেবকে ধন্যবাদ দিয়া ছোট করার ধৃষ্টতা আমার নাই। ভূমিকা থেকে বোঝা যাচ্ছে কবি সন্ধ্যাবেলায় প্রুফ দেখতে যখন যেতেন তখন সালাম সাহেব হাসি মুখে বলতেন, এই যে কবি সাহেব এসেছেন, আপনার সেকেন্ড প্রুফ রেডি। কই রে, কবি সাহেবের জন্য চান? চা খেতে খেতে বললেন, প্রুফে চোখ বুলাতে বুলাতে আপনার একটা কবিতা পড়েই ফেললাম। বেশ লিখেছেন। কোন কবিতাটার কথা বলছেন? ওই যে কি যেন বলে, ইয়ে ওপরে একটা লিখেছেন, বৃষ্টি বাদলার কথা আছে যেটায়। ও, নববর্ষের কথা বলছেন? হ্যাঁ ওটাই, চমৎকার, খুব ভাবের কথা। আপনি তো ভাই বিরাট লোক। কবি নিশ্চয় বই ছাপার সব টাকা আব্দুল সালাম সাহেবকে দিতে পারেননি। সালাম সাহেব বললেন, যখন পারবেন দেবেন, কবি মানুষ আপনি, আপনার কাছে টাকা মারা যাবে নাকি? হা হা হা, কজন পারে আপনার মতো কবিতা লিখতে? ভূমিকাটা পড়ে জানতে পারলাম নেত্রকোনা শহরের একজন প্রবীণ উকিল বাবু নলিনীরঞ্জন সাহা জনাব আব্দুল সালাম সাহেবের মতো কবি প্রতিভায় মুগ্ধ। কবি লিখেছেন, বাবু নলিনীরঞ্জন সাহার উৎসাহ ও প্রেরণা আমাকে গ্রন্থখানি প্রকাশ করিবার জন্য আগ্রহী করেছেন। বাবু নলিনীরঞ্জন একজন স্বভাব কবি ও কাব্যর একজন কঠিন সমালোচক। তিনি যখন আমার কবিতার প্রসঙ্গে সাপ্তাহিক পত্রিকা মঞ্জুষাতে আমার একটি কবিতার উচ্ছ্বাসিত প্রশংসা করিয়া বলিলেন, এই কবির কাব্য অবিলম্বে প্রকাশ করা বাঞ্ছনীয়, তখনই আমি স্থির করি, রিক্তশ্রী পৃথিবীতে মোট ১১৩টি কবিতা আছে। প্রতিটি কবিতার নিচে রচনার স্থান, তারিখ এবং সময় দেওয়া আছে। অনেকগুলোর সঙ্গে বিবৃত ফুটনোট। কয়েকটি উল্লেখ করি। দিবাবসান কবিতার ফুটনোটে লেখা, আমার বড় শালক জনাব আমির সাহেবের বাড়িতে এই কবিতাটি রচনা। তাহার বাড়ির সন্নিকটে খরস্রোতা একটি নদী আছে, নাম স্মরণ নাই। উক্ত নদীর তীরে এক সন্ধ্যাবেলায় বসিয়াছিলাম। দিবাবসানের পরপর আমার মনে গভীর আবেগের সৃষ্টি হয়। কবিতা রচনার উপকরণ সঙ্গে না থাকায় আবেগটি যথাযথ ধরিয়া রাখিতে পারি নাই। সমস্ত কবিতাটি মনে মনে রচনা করিয়া পরে লিপিবদ্ধ করিতে হইয়াছে। অন্য একটি কবিতায় বাসরসজ্জা ফুটনোটটি এরকম, এক দীর্ঘ কবিতা আমি আমার বাসর রাত্রে রচনা করিয়াছি। সেই সময় বাহিরে খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, প্রচণ্ড হাওয়া এবং অবিশ্রান্ত বর্ষণ, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাইতেছিল। আমার নবপরিণীতা বালিকাবধূ মেঘগর্জনে বারবার কাঁপিয়া উঠিতেছিল। বাসর রাত্রে স্বামীর এই কাব্যবোধ দেখে নূতন বউটি নিশ্চয় দারুণ অবাক হইয়াছিল। তার চোখে ছিল বিস্ময় এবং হয়তো কিছুটা ভয়।
কবি স্বামী দীর্ঘ রচনাটি সেই রাত্রেই পড়ে শুনিয়েছিল তার স্ত্রীকে। না শুনিয়ে কি পারেন? ঝড় জলের রাত, হাওয়ার মাতামাতি, টাটকা নতুন কবিতা, রহস্যমণ্ডিত এক নারী। সেই রাত কি যে অপূর্ব ছিল সেটি আমরা ফুটনোট পড়ে কিছুটা বুঝতে পারি, এবং এও বুঝতে পারি যে লোক বিয়ের রাতে 6.5 পৃষ্ঠার একটি কবিতা লিখতে পারে তিনি পরবর্তী সময়ে কি পরিমাণ বিরক্তি ও হতাশা সৃষ্টি করেছে তার স্ত্রীর মনে। ঘরে হয়তো টাকা পয়সা নেই, ছোট ছেলের জ্বর, তার জন্য সাবু কিনে আনতে হবে, কিন্তু ছেলের বাবা কবিতা লেখার খাতা নিয়ে বসেছেন। গভীর আবেগে তার চোখে জল, লিখছেন একদা জোছনায় নামে দীর্ঘ একটি কোনো রচনা। কেন কিছু কিছু মানুষ এরকম নিশি পাওয়া হয়? দুঃখ, কষ্ট, হতাশা, বঞ্চনা কিছুই তাদের স্পর্শ করে না। স্বর্গীয় কোন একটি পশু তাদের তাড়া করে ফিরে? কেন করে? আমার উত্তর জানা নেই, জানতে ইচ্ছে হয়। এসব নিশি পাওয়া মানুষদের বেশিরভাগ নিজের ক্ষুদ্র পরিবার এবং কয়েকজন ভালো মানুষ বন্ধুবান্ধব ছাড়া আর কারো কাছে তার আবেগের কথা পৌঁছাতে পারে না। কৃপণ ঈশ্বর এদেরকে আবেগে উদ্বেলিত হওয়ার মতো অপূর্ব একটি হৃদয় দিয়ে পাঠান, কিন্তু সেই আবেগকে প্রবাহিত করার মতো ক্ষমতা দেয় না। এরা বড় দুঃখী মানুষ। রিক্তশ্রী পৃথিবীর পাতা উল্টাতে উল্টাতে আমার এমন কষ্ট হলো। কবি কত বিচিত্র বিষয় নিয়ে কত আজে বাজে জিনিসই না লিখেছেন। ইরানের শাহকে নিয়ে পর্যন্ত একটা কবিতা আছে। কি আছে এই স্বৈরাচারী রাজার মধ্যে যে তাকে নিয়ে পর্যন্ত একটা কবিতা লিখতে হলো? 3টি কবিতা আছে মহাসাগর নিয়ে। কবি কিন্তু সাগর মহাসাগর কিছুই দেখেননি। সমুদ্র দেখিবার সৌভাগ্য আমার হয় নাই, তবে বহুবার আমি মানব চক্ষে সমুদ্র দেখেছি। ফুটনোটে হে মহাসিন্ধু। কবিতা আমি পড়ি না, কিন্তু রিক্তশ্রী পৃথিবী একটি কবিতা আগ্রহ নিয়ে পড়লাম। কিছুই নেই, কষ্টে সঞ্চিত শেষ মুদ্রাটিও নিশ্চয় চলে গেছে এই বইয়ে। বাকি জীবন এই পরিবারটি অবিকৃত গ্রন্থটির প্রতিটি কপি গভীর আগ্রহে আগলে রাখবে। প্রাণে ধরে শের দরে বিক্রি করতে পারবে না। বইয়ের স্তূপের দিকে তাকিয়ে স্ত্রী মাঝে মাঝে গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন, কিন্তু তাতে কি আছে? অন্তত একটি দিনের জন্য হলেও তো এই পরিবারটিতে আনন্দ এসেছিল। কবি স্ত্রী মুগ্ধ চোখে স্বামীর দিকে তাকিয়ে ভেবেছিলেন, আমার স্বামী তাহলে সত্যি সত্যি একটি বই লিখে ফেলেছেন। ছেলেমেয়েরা বাবার বই নিয়ে ছুটে গেছে বন্ধু বান্ধবকে দেখাতে। বাবা প্রথমবারের মতো বুক উঁচু করে তার বড় সাহেবের ঘরে ঢুকে বলেছেন, স্যার, আপনার জন্য একটা বই আনলাম। বড় সাহেব অবাক হয়ে বলেছেন, আরে, আপনি বই লিখেছেন কবে? স্যার, প্রচ্ছদটা আমার মেয়ের আঁকা। তাই নাকি? বাহ, চমৎকার। রিক্তশ্রী পৃথিবীর শেষ কবিতাটার সম্পর্কে বলি। শেষ কবিতাটার নাম মাগো। কবি নুরুন্নাহার খানমকে নিয়ে লিখেছেন। ফুটনোট থেকে জানতে পারি, মৃত্যুর আগের রাতে সে যখন রোগ যন্ত্রণা ছটফট করছিল, তখন তার অসহায় বাবা এই কবিতাটি লিখে এনেছিলেন মেয়েকে কিঞ্চিত উপশম দেওয়ার জন্য।
কবিতাটি ক্ষুদ্র এবং রচনাভঙ্গি অন্য কবিতার মতোই কাঁচা, কিন্তু প্রতিটি শব্দ চোখের গহীন জলে লেখা বলেই বোধ করি কবিতাটি দুঃখী বাবার মতোই হাহাকার করে ওঠে। সেই হাহাকার বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়িয়ে চলে যায় অদেখা সব ভুবনের দিকে। একটি মাত্র কবিতা লেখেও কেউ কেউ কবি হতে পারে, অল্প কিছু পংক্তিমালাতেও ধরা দিতে পারে কোনো এক মহান বোধ, মহান আনন্দ, জগতের গভীরতম কন্দন। সেই অর্থে আমাদের রিক্তশ্রীর কবি একজন কবি। এরই সাথে শেষ হলো আজকের গল্প আনন্দ বেদনার কাব্য, প্রখ্যাত হুমায়ুন আহমেদ স্যারের লেখা। আপনারা এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কি কি গল্প শুনতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।